কথায় কথায় খবরদারি করত পদ্মা সেতু নির্মাণে বদলে গেছে তাদের মানসিকতা। বাংলাদেশকে এখন সমীহ করে বিশ্ববাসী। মাওয়ায় সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বললেন, মোকাবেলা করতে হয়েছে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র। এই সেতু আমাদের গর্বের সেতু, এটা টাকার অঙ্ক দিয়ে বিচার করার নয়। একটা সিদ্ধান্ত বাংলাদেশকে অন্তত সেই মর্যাদা দিয়েছে যে আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করত আর ভাবখানা ছিল যে এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না, সেই মানসিকতাটা বদলে গেছে। জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র, একজন দামি দামি একেবারে নোবেল লরেট, সে ওই সামান্য একটা এমডির পদের জন্য লালায়িত কেন? মাওয়া থেকে গোপালগঞ্জে প্রধানমন্ত্রী জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রধানমন্ত্রীকে বিদেশে যেতে এখন ভারতের অনাপত্তিপত্র নিতে হচ্ছে দাবি বিএনপির। রেল ট্রানজিট ইস্যুতে অপপ্রচার করছে বিরোধীরা, বলছে আওয়ামী লীগ। সিরিয়ালে আছি প্রায় ৫-৬ ঘন্টা, গ্যাস পাম্পে যায় কি গ্যাস পাবো কিনা তাও ঠিক আমরা বলতে পারতেছি না। সিএনজি স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, বাসা বাড়িতেও জ্বলে না চুলা। রাজধানীতে 1 মাসের বেশি সময় ধরে তীব্র গ্যাস সংকট। সতর্ক হলে এড়ানো যেত এলএনজি টার্মিনালের ক্ষতি। কুশিয়ারার বাঁধ ভেঙে পানির নিচে জকিগঞ্জ, রাস্তা তলিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন। সিলেটে 9 জুলাই এইচএসসি পরীক্ষায় বসা নিয়ে শঙ্কায় শিক্ষার্থীরা, উত্তরেও পরিস্থিতির অবনতি। 14 বছর পর যুক্তরাজ্যে ক্ষমতায় লেবার পার্টি, প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন স্টারমার। চতুর্থবার জয়ী বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। রুশনারা রূপারও বাজিমাত। আগে যারা কথায় কথায় খবরদারি করত, পদ্মা সেতু নির্মাণের পর তাদের মানসিকতা বদলে গেছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সেতুর গৌরব টাকার অঙ্কে বিবেচনাযোগ্য নয় বলেও জানান সরকার প্রধান। বিকেলে মাওয়ায় পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য রাখেন সরকার প্রধান। জানান, বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা আর দমানো যাবে না। বাবুল হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। 2022 সালের জুনে ঘুঁচে যায় 100 বছরের ব্যবধান। ঘটা করে চালু হয় সমৃদ্ধির দক্ষিণা দুয়ার খ্যাত বহুল প্রত্যাশিত অপ্রতিরোধ্য অগ্রযাত্রার প্রতিচ্ছবি পদ্মা সেতু। এরপর থেকে প্রমত্তা পদ্মায় জল গড়িয়েছে অনেক, তবে দ্বিখণ্ডিত 2 পাড় এখন উচ্চ গতির বহুমাত্রিক সোপানে সংযুক্ত। ঠিক 2 বছর আগে সেতুটি যেখান থেকে উদ্বোধন করা হয়েছিল, প্রকল্পটির আনুষ্ঠানিক সমাপনীতে শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের মাওয়াতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধানের উপস্থিতিতে কিছু সময় চলে সাংস্কৃতিক পরিবেশনা, থিম সঙ্গীতে নাচেন শিল্পীরা। শুভেচ্ছা স্মারকে সম্মান জানানো হয় প্রধানমন্ত্রীকে। বিকেল 5টার পর বক্তব্য দেন সরকার প্রধান। তাঁর আক্ষেপ, দেশ থেকেই বিরোধিতা হয়েছিল সেতু নির্মাণের, যাতে দমে যায়নি বাংলাদেশ। একজন দামি দামি একেবারে নোবেল লরেট, সে ওই সামান্য একটা এমডির পদের জন্য লালায়িত কেন? এমডির পদের জন্য আমার কাছে তদবির করতে হিলারি ক্লিন্টন ফোন করলেন, 20 মিনিট ধরে ফোন ছাড়ে না, একবার না 2 বার। এরপর একজন আন্ডার সেক্রেটারি আসলেন, তিনিও এসে এমন কিছু কথা বললেন যে আমি সেই দিনই তার সাথে কথা বলা বন্ধ করে দিলাম। তাই না, আমি বলে দিলাম আমেরিকা থেকে আর কেউ আসলে আমি কারোর সাথে আর দেখা করব না, আমি আর দেখা করি নাই। দেশি বিদেশি ষড়যন্ত্র আর জ্ঞানী বুদ্ধিজীবীদের নারাজি সত্ত্বেও শুধু সাধারণ মানুষের সাহসে, সমর্থনে পদ্মা সেতু নির্মাণ সম্ভব হয়েছে বলেন প্রধানমন্ত্রী। আমাদের দেশের যারা এখন বুদ্ধিজীবী, জ্ঞানী, গুণী, প্রত্যেকেই বলে এটা করা সম্ভব না। আমি বলছি আমরা করব। বলে টাকা কোত্থেকে আসবে? আমরা 17 কোটি মানুষ,
টাকা এসে যাবে। খরস্রোতা পদ্মায় সেতু নির্মাণের সিদ্ধান্তে বিশ্বে নতুন ভাবমূর্তি গড়েছে বাংলাদেশ, তাই এটি টাকার অঙ্কে বিবেচ্য কোনো স্থাপনা নয় বলেও জানান সরকার প্রধান। তো আমাদের গর্বের সেতু, এটা টাকার অঙ্ক দিয়ে বিচার করার নয়। এই একটা সিদ্ধান্ত, আমি শুধু এটুকু বলতে চাই যে একটা সিদ্ধান্ত বাংলাদেশকে অন্তত সেই মর্যাদা দিয়েছে যে আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করত আর ভাবখানা ছিল যে এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না, সেই মানসিকতাটা বদলে গেছে। সবকিছু উপেক্ষা করে চ্যালেঞ্জিং এই প্রকল্পের সফল বাস্তবায়ন অপ্রতিরোধ্য গতি দিয়েছে পুরো জাতিকে, যা বহমান থাকবে পদ্মার স্রোতের মতো করেই। দক্ষিণাঞ্চলের সঙ্গে পুরো দেশকে বহুমাত্রিক পথে সংযুক্ত করতে পদ্মার উত্তাল জলরাশির ওপর একটি সেতু নির্মাণের স্বপ্ন আজ পূর্ণ বাস্তব। অগণিত বৈরিতা আর বিরুদ্ধ স্রোত ঠেলে এই প্রকল্পটির সফল সমাপ্তির অনুষ্ঠানে এসে সরকার প্রধান বললেন, এটি শুধুমাত্র যোগাযোগ স্থাপনাই নয়, এই স্থাপনাটি হার না মানা বাঙালির আত্মবিশ্বাসের প্রতীক হয়ে আগামী দিনে পথরেখায় পথ দেখাবে নতুন প্রজন্মকে। দেবাশিস রায়, সময় সংবাদ, পদ্মা সেতুর মাওয়া প্রান্ত, মুন্সিগঞ্জ। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী দেবাশিস রায়, যাচ্ছি তার কাছে। দেবাশিস, স্বাগত আপনাকে। আপনি তো আজ সকাল থেকেই মাওয়া প্রান্তে উপস্থিত ছিলেন সুধী সমাবেশে, তো সেই বিষয়ে আপনার সাথে কথা হবে, কিন্তু শুরুতে আমি জানতে চাইবো যে বাংলাদেশের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং একটি প্রকল্প ছিল কিন্তু এই পদ্মা প্রকল্প। তো এই যে সেতু বাস্তবায়ন হলো দীর্ঘ 9 বছর, নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আজ আমরা এর সমাপনী অনুষ্ঠানও দেখলাম, তো এর পেছনের গল্পটি শুরুতে জানতে চাই। মৌটুসী, আপনি জানেন যে এই প্রকল্পটি যখন আসলে নেওয়া হয় বা যখন এটি চিন্তা ভাবনা করা হয় তখন থেকেই কিন্তু নানান ধরনের বাধা, বিপত্তি এবং জটিলতার সম্মুখীন হতে হয়েছে। আপনারা জানেন যে খরস্রোতা নদী বিশ্বের সবচেয়ে বেশি অ্যামাজনের পরেই কিন্তু ধরা হয় পদ্মা খরস্রোতা নদী। এই খরস্রোতা নদীকে বশে আনতে হয়েছে, তারপরে অর্থায়নের ব্যবস্থা করতে হয়েছে, তারপরে প্রযুক্তিগত জটিলতাও মোকাবেলা করতে হয়েছে। এই সব কিছু মোকাবেলা করেই কিন্তু এই প্রকল্পটি আজ একেবারেই জনসাধারণের জন্য পুরোপুরি উন্মুক্ত এবং 2 বছর পার হয়ে গেছে। এখন এই প্রকল্পটির যে সমাপনী অনুষ্ঠান বা প্রকল্প সমাপনী আয়োজন আজকে সরকারিভাবে করা হয়েছিল, সেই আয়োজনটি কেন করা হলো সেটির উত্তরে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন, যে কেন অন্যান্য প্রকল্পগুলোর সমাপনী অনুষ্ঠান না হলেও পদ্মা সেতুর প্রকল্পের সমাপনী অনুষ্ঠান সরকার করলো। সেটির ব্যাখ্যায় তিনি বলেছেন যে নানামুখী চ্যালেঞ্জ পেরিয়েই এই সেতুটি বাস্তবায়ন করা হয়েছে। অর্থাৎ আপনারা জানেন যে এখানে অর্থায়নের একটি জটিলতা ছিল, বিশেষ করে দাতা বা উন্নয়ন সহযোগী যারা ছিল, বিশ্ব ব্যাংকের মতো প্রতিষ্ঠান বা এডিবি সহ যারা এই প্রকল্পটিতে এসেছিল কাজ করতে অর্থায়নে, তারা কিন্তু একটা পর্যায়ে দুর্নীতির কারণে এখান থেকে সরে যায়। তো সেই জায়গাটি থেকে এই প্রকল্পটি অন্যান্য প্রকল্প থেকে এটি আদর্শগতভাবে বা এটি চারিত্রিকভাবে একেবারেই আলাদা, যার কারণে এই প্রকল্পটিকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি বলেছেন যে এই প্রকল্পের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই সমাপনী আয়োজন তিনি করেছিলেন। ভিত্তিপ্রস্তর থেকে স্প্যান পদে পদে আসলে অনিশ্চয়তা ছিল মৌটুসী, কারণ আপনারা জানেন যে এখানে যখন ভিত্তিপ্রস্তর দেয়া হয় এটি কিন্তু খরস্রোতা নদীর মধ্যে কাজ করতে হয়েছে। নিশ্চয়ই দর্শকদের সেই কথাগুলো বা সেই চিত্রগুলো, টেলিভিশনের দেখানোর প্রতিবেদনগুলোর কথাও তারা স্মরণ করতে পারবেন যে এক একটি স্প্যান বসানো যেন এক একটি নতুন ইতিহাস তৈরি হচ্ছিল, সেই পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশকে পেরিয়ে আসতে হয়েছে। একই সঙ্গে এই স্প্যানগুলো যখন বসানো হচ্ছিল এক একদিন কিন্তু এক এক রকম জটিলতার সম্মুখীন বাংলাদেশকে হতে হয়েছিল। কখনো প্রাকৃতিক বৈরিতা মোকাবিলা করতে হয়েছে, আবার কখনো প্রযুক্তিগত জটিলতাও মোকাবিলা করতে হয়েছে, যখন বড় বড় হ্যামারগুলো অনেক সময় অকেজো হয়ে পড়েছিল। একই সঙ্গে এই প্রকল্পে মোট বরাদ্দ ছিল 32,607 কোটি টাকা, সেখান থেকে সাশ্রয় হয়েছে 1,835 কোটি 68 লাখ টাকা। অর্থাৎ এই প্রকল্পে যে কোনো ধরনের দুর্নীতি হয়নি এটি সরকারের পক্ষ থেকে যেভাবে বলা হয়েছে, একই সঙ্গে সেটির এক ধরনের প্রমাণও সরকার বা সেতু বিভাগ দেখাতে চেয়েছে যে এই 1,835 কোটি টাকা এটি আসলে সুশাসনের ফল এবং সাশ্রয়ীভাবে ব্যয় করা হয়েছে বলেই এই টাকাটি বাংলাদেশ সরকার বা সেতু কর্তৃপক্ষ এটি সেভ করতে পেরেছে। এটি মূলত মোটামুটি আজকের অনুষ্ঠানের মূল ফোকাস ছিল। মূলত সরকার প্রধান বলতে চেয়েছেন যে যেহেতু এই প্রকল্পটি একটি গৌরবের প্রকল্প, এই প্রকল্পটি
প্রকল্পটি অনেক মানুষের শ্রমে ঘামে এটি বাস্তবায়ন হয়েছে এবং এই প্রকল্পটি শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষের ব্যবহারের জন্য উপযোগী করে খুলে দেওয়া সম্ভব হয়েছে। এটির সঙ্গে যারা সম্পৃক্ত তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাতেই তিনি মাওয়া পাড়ে সমবেত হয়েছিলেন। দেবাশিস, আপনি যেমনটি বলছিলেন যে নানা ধরনের বাধার কথাও কিন্তু উঠে এসেছে আজকের প্রধানমন্ত্রীর বক্তব্যে এবং নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে আজকের পদ্মা সেতু মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তো এই যে যারা বাধার সম্মুখীন করেছিলেন এই সেতু নির্মাণের ক্ষেত্রে তারা কি বলছে, বা এই যে যারা বিভিন্ন ধরনের কথা বলেছিলেন যে এই সেতু হবে না বা নির্মাণ করা সম্ভব হবে না, সে বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে কিছু উঠে এসেছে কিনা? নিশ্চয়ই, প্রধানমন্ত্রী এটি নিয়ে যখন থেকে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তখন থেকেই তিনি এটি নিয়ে সরব এবং শেষ মুহূর্তে অর্থাৎ সমাপনী প্রকল্পের দিনেও কিন্তু তিনি বলেছেন তিনি কোন কোন ধরনের বাধার পেরিয়ে এই প্রকল্পটি দেশবাসীর কাছে তুলে দিতে পেরেছেন। তিনি বলেছেন যে বাধা ছিল রাজনৈতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক। এই কূটনৈতিক বাধার ব্যাখ্যায় গিয়ে তিনি বলেছেন যে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রভোক বা তিনি উস্কানি দিয়েছিলেন যাতে এই প্রকল্পে অর্থায়ন বন্ধ করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবিত হয়েই কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছিল এবং বাংলাদেশের বিরুদ্ধে মামলা করেছিল, যে মামলা পরবর্তীতে খারিজ হয়ে যায় এবং বাংলাদেশের কোনো দুর্নীতি সেখানে খুঁজে পাওয়া যায়নি। এবং প্রধানমন্ত্রী প্রশ্ন তুলেছেন যে শুধুমাত্র গ্রামীণ ব্যাংকের এমডি পদ থেকে অপসারণের যে প্রক্রিয়াটি বা অপসারণের ঘটনাটি সেটির ফলেই তিনি ক্ষুব্ধ হয়েছেন ডক্টর ইউনূস এবং ডক্টর ইউনূস সেই এমডি পদের লোভে কেন এমডি পদে কি মধু ছিল সেই প্রসঙ্গে আমেরিকা থেকে যখন হিলারি ক্লিন্টন প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন, ক্লিন্টনের কাছেও কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই প্রশ্নটি তুলেছিলেন যে এমডি পদে কি রয়েছে, অর্থাৎ শুধুমাত্র এমডি পদের কারণেই কিন্তু এত বড় প্রকল্প থেকে আসলে এক ধরনের বাধার সৃষ্টি করা হয়েছিল। প্রধানমন্ত্রী সেটি আবারও বলেছেন এবং প্রধানমন্ত্রী প্রথমবার টুঙ্গিপাড়া থেকে তার দাদার সঙ্গে ঢাকায় এসেছিলেন, 4 দিন সময় লেগেছিল সেটিতে এবং সেটি 1952 সালের ঘটনা, সেটি এখন চোখের পলকে পার হয়ে যাওয়া যায় সেটি তিনি বলেছেন এবং সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানানোর যে বিষয়টি বলছিলাম মৌটুসী, সেটি কিন্তু ঘুরে ফিরে এসেছে প্রধানমন্ত্রীর বক্তব্যে যে তিনি কৃতজ্ঞতা জানাতেই মামা পাড়ে গিয়েছিলেন। এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে এটি উদ্বোধন যেদিন হয়েছিল 25 জুন 2022, সেদিনও কিন্তু তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়েছিলেন। আজও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্পটির সমাপনী অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী গাড়িবহর নিয়ে টুঙ্গিপাড়ায় পৌঁছেন এবং টুঙ্গিপাড়া পৌঁছানোর পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধেও তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এরপরে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। আগামীকাল বেশ কয়েকটি কর্মসূচিতে তিনি অংশ নেবেন। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় সানবীর রূপল সেখান থেকে সেই সংবাদগুলো সংগ্রহ করেছেন। আমরা একটি প্রতিবেদন দেখে আলোচনায় ফিরছি। নিজস্ব অর্থায়নে দেশের সবচেয়ে বড় পদ্মা সেতু প্রকল্পের সফল সমাপনী অনুষ্ঠানের পর শুক্রবার সন্ধ্যা 6টায় সেতু পার হয়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমনকে কেন্দ্র করে প্রস্তুত ছিল টুঙ্গিপাড়া। পরে সন্ধ্যা 7:30টায় টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর সরকার প্রধান হিসেবে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন। এরপর আত্মীয় স্বজনের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় নিজ নির্বাচনী এলাকার নেতাকর্মী ও জনসাধারণ সফলভাবে চ্যালেঞ্জিং এই প্রকল্প বাস্তবায়নে ধন্যবাদ জানান বঙ্গবন্ধু কন্যাকে। শুধু গোপালগঞ্জ নাই, তথা দক্ষিণবঙ্গের মানুষ আজকে আবেগে, উৎসাহে, উদ্দীপনায় উৎফুল্লিত। এবার যে সফলতা নিয়ে আসছে এটা আমাদের জন্য যে কত বড় গর্বের বিষয় এটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমরা এক নজর দেখার জন্য এই মহিলারা 3 থেকে 4 ঘন্টা দাঁড়িয়ে আছি। এটাতে আমাদের গোপালগঞ্জের মানুষের মধ্যে একটা ভিন্ন আনন্দ যোগ করেছে। আমরা সবাই অনেক উৎফুল্ল। আমাদের জননেত্রী শেখ হাসিনা আসছেন, আমাদের ঘরের নেত্রী, আমাদের মানুষকন্যা শেখ হাসিনা আসছেন। শনিবার সকালে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন ও এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করবেন। এরপর টুঙ্গিপাড়ার মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। বিকেলে জাতির পিতার সমাধিতে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নিয়ে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সানবীর রূপল, সময় সংবাদ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। দেবাশিস, আমরা দেখছিলাম প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন, তো আগামীকাল তো সেখানে অবস্থান করবেন, আগামীকালের তার কর্মসূচি কি হবে? মূলত তিনি একদিনের একটি সফরে গিয়েছেন, সেখানে রাত্রি যাপন করবেন। আমরা একটু স্ক্রিনে দেখে নিই তার কালকের কর্মসূচি, অর্থাৎ শনিবার তিনি কি করবেন। মূলত তিনি পৌঁছেই আপনারা দেখলেন প্রতিবেদনে, তিনি পৌঁছে সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন, নিজ বাড়িতে রাত্রি যাপন করবেন। এর পাশাপাশি শনিবার দিনভর বিভিন্ন কর্মসূচি রয়েছে, তার মধ্যে রয়েছে প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন এবং এর পাশাপাশি পৌর মার্কেট
পরিদর্শন করবেন। মূলত তিনি চেষ্টা করেন এই পদ্মা সেতু হবার পরে এই সড়ক পথ এবং এই যে আগের যে দুর্গম যাতায়াতের পথ ছিল সেটি এখন অনেক বেশি সুগম হয়েছে, সেই সুযোগটি তিনি ব্যস্ত সরকার প্রধান হয়েও যখনই সময় পান তিনি চেষ্টা করেন তার নিজ গ্রামে ফিরে যেতে। কালকে তিনি কর্মসূচি শেষ করে বিকেল নাগাদ ঢাকায় ফিরে আসবেন। ধন্যবাদ দেবাশিস আপনাকে। আপনাকে ধন্যবাদ। পদ্মার প্রকল্প সমাপন অনুষ্ঠানে আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে যুক্ত ছিলেন সহকর্মী দেবাশিস রায়। সরকার জনবিচ্ছিন্ন হওয়ায় প্রধানমন্ত্রীকে বিদেশ সফরে যেতে ভারতের অনাপত্তিপত্র নিতে হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। ভারতের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ তুলে তা বন্ধে জনগণকে রাজপথে নামারও আহ্বান জানান বিরোধীরা। দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল, সরকার বিরোধী নানা স্লোগান। নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয় আয়োজিত বিক্ষোভ মিছিল। পরে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন ক্ষমতায় টিকে থাকতে আবারও বিরোধী মত দমনে লিপ্ত হয়েছে সরকার। নিজেদের স্বার্থ হাসিলে আওয়ামী লীগ সরকারকে সমর্থন দেওয়ায় ভারতের কঠোর সমালোচনাও করেন বিরোধীরা। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করছি, ভারতের বিরুদ্ধে আন্দোলন শুরু করি নাই। কিন্তু আপনারা যদি আমাদেরকে বাধ্য করেন, আওয়ামী লীগকে যদি আপনারা ক্ষমতায় টিকে রাখতে চান, তাহলে আমরাও তো বাধ্য হব আপনার বিরুদ্ধে বক্তব্য দিতে, আপনার বিরুদ্ধে আন্দোলন করতে। গ্রেফতার নির্যাতন করে সরকার বিরোধী আন্দোলন থামানো যাবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন দলটির নেতারা। ভারতের সুবিধার জন্য যা কিছু দরকার আপনি দিয়ে দেবেন, এমনকি আপনি বিদেশে সফরে যাবেন তার জন্য ভারত থেকে অনুমতি নেই হয়। পররাষ্ট্রমন্ত্রী ধিক আপনাদেরকে, আপনারা কৃতদাস। আজকে ভারতের অনুমতি নিয়ে, ভারতের অনাপত্তি সার্টিফিকেট নিয়ে শেখ হাসিনাকে চীনের কাছে যেতে হয়, এই লজ্জা জাতির উপর আপনি চাপিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রীর দিল্লি সফরে 10টি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রতিবাদে শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে গণতন্ত্র মঞ্চ। এ সময় কোটা আন্দোলন ও পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে শিক্ষকদের কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে জোটটি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সরকার উন্নয়ন ও অগ্রগতির জন্য আঞ্চলিক যোগাযোগ বাড়াতে কাজ করছে। এখানে সার্বভৌমত্ব নষ্ট হওয়ার মতো কিছু নেই। বিএনপি নেতারা রেল ট্রানজিট ইস্যুতে বুঝেও না বোঝার ভান করছেন। বিকেলে নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় বর্ধিত সভায় কথা বলেন তিনি। ভারতের উপর দিয়ে নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করতে যাচ্ছে, এতে কি ভারতের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে? আমরা ভুটানের সাথে চুক্তি করার জন্য উদ্যোগ নিয়েছি, আমাদের বন্দর ব্যবহার করে ভুটান এবং নেপাল তাদের দেশে পণ্য নিয়ে যাবে ভারতের উপর দিয়ে। এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়ন অগ্রগতির জন্য আমরা রিজিওনাল কানেক্টিভিটি নিয়ে কাজ করছি। বিএনপি সেটা বুঝতে ব্যর্থ হয়েছে। অন্য প্রসঙ্গ, 5 সপ্তাহেও মেরামত হয়নি ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল। এতে 1 মাসেরও বেশি সময় ধরে দেশ জুড়ে তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট। এই অবস্থা চলবে আরও অন্তত সপ্তাহ 2। বিশেষজ্ঞরা মনে করেন, সতর্কতা অবলম্বন করলে এড়ানো যেত এলএনজি টার্মিনালের ক্ষতি, আর গ্রাহকদেরও পড়তে হতো না অসহনীয় ভোগান্তিতে। সালাউদ্দিন লিয়ার ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। গ্যাসের অপেক্ষায় থাকা যানবাহনের দীর্ঘ এই সারি দেশের সংকটময় জ্বালানি খাতের প্রতীকী রূপ। যানজট কিংবা পার্কিং নয়, প্রায় 1 কিলোমিটার সারিবদ্ধ এসব গাড়ির ঠাঁই দাঁড়িয়ে থাকা রাজধানীর মগবাজারের একটি সিএনজি ফিলিং স্টেশন অভিমুখে। গ্যাস পাম্পে যায় কি গ্যাস পাবো কিনা তাও ঠিক আমরা বলতে পারতেছি না। যতটুকু আমাদের পাওয়ার প্রয়োজন ততটুকু আমরা পাই না। আর গ্যাসের এই সংকটের কারণে টান পড়ছে অনেকে রুটি রুজিতেও। 4 ঘন্টা 5 ঘন্টা করে লাইনে আইসা গ্যাস পাম্পে ঢুকে প্রেসার নাই। গাড়ির চাকা যদি না ঘুরে তাহলে অর্থনৈতিক চাকা ঘুরবে কেমনে? আবাসিকীয় চলছে সংকটের তীব্রতা। বাধ্য হয়ে অনেক ক্রেতায় বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে এলপি গ্যাসের পেছনে। সকাল 6:30টায় চলে যায়, বিকেল 3টায় আসে। বাধ্য হয়ে সিলিন্ডার ব্যবহার করি। দেশে বর্তমানে প্রায় 4000 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও 3000 মিলিয়ন ঘনফুট যোগান দিতেই হিমশিম অবস্থা জ্বালানি বিভাগের। আর গত 1 মাস ধরে সরবরাহ নেমে গেছে 2000 থেকে 2600 মিলিয়ন ঘনফুটের ঘরে। এর মূল কারণ ঘূর্ণিঝড় রেমালের সময় সামিটের ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল গত 27 মে থেকে বন্ধ থাকা।
জ্বালানি বিভাগ এখন যে আভাস দিচ্ছে তাতে তীব্র সংকট সইতে হবে আরও সপ্তাহ দুয়েকের বেশি সময়। আমাদের একটা এফএসআরইউ ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় 1 মাস যাবত আমাদের কাজ চলতেছে, এটা হয়তো আগামী 14-15 তারিখের দিকে আসবে। আর এলএনজি টার্মিনালের মতো স্পর্শকাতর স্থাপনা ক্ষতিগ্রস্তের পেছনে অসতর্কতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। ভেরি আনফরচুনেট, এটা দেখা উচিত কারো গাফলতির জন্য হয়েছে কিনা, এটার জন্য তো আমরা বিরাট মূল্য দিতেছি না। এছাড়া আমদানি নির্ভরতাও ক্রমেই ঝুঁকিপূর্ণ করছে জ্বালানি খাত মত বিশেষজ্ঞদের। যতটুকু সক্ষমতা রয়েছে তার সদ্ব্যবহার নিশ্চিতে কর্তৃপক্ষের সদিচ্ছা নিয়েও রয়েছে নানা প্রশ্ন, আর সে কারণেই অধরেই থেকে যাচ্ছে দেশের জ্বালানি সংকটের টেকসই সমাধান। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সিলেটের কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে জকিগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে কয়েক লাখ মানুষ। এমন পরিস্থিতির জন্য পানি উন্নয়ন বোর্ডকে দুষছেন স্থানীয়রা। এদিকে পানি বাড়ায় 9 জুলাই এইচএসসি পরীক্ষায় বসা নিয়ে শঙ্কায় শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। সিলেটে কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে জকিগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। বাঁধের ভাঙ্গা অংশ দিয়ে তীব্র গতিতে পানি প্রবেশ করায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে প্রতি ঘন্টায়। পানিতে ডুবে আছে ঘরবাড়ি, দোকানপাট, জনপদ। দিশেহারা হয়ে পড়েছেন বানভাসী মানুষেরা। আমাদের ঘরের ভিতরে হাঁটু পানি, আমরা খুব কষ্টতে জীবনযাপন করতেছি। একটা রোগী নিয়ে যে আমরা মেডিকেলে যাব এই পরিস্থিতি আমাদের নেই, আমরা খুব অসহায়ের মধ্যে আছি। এই পরিস্থিতির জন্য পানি উন্নয়ন বোর্ডকে দায়ী করছেন জকিগঞ্জবাসী। পানি বোর্ড ইউনিয়নে কি করতেছে এই দায়িত্বটা যে এখন পর্যন্ত কোনো জিও আনতে পারেনি। পানি উন্নয়ন বোর্ড প্রথমবার যখন বন্যা হয়েছিল এই সময় যদি আমাদের এই দায়িত্ব বন্ধ করে দিত তাহলে আমরা দ্বিতীয়বার প্লাবিত হতো না। 5 ফিট উপর দিয়ে পানি যাচ্ছে ট্যান্ডার লেভেলে। ফলে হলো যে কাজগুলা আমরা অনেকগুলো জায়গাতে কাজ করছি, এই কাজগুলা যেহেতু আমরা মাটি দিয়ে মানে স্ট্রেংথ বাড়াইতে পারি নাই, পরে আবার এটা ভেঙে গেছে। এখন যেটা আছে যে পানির লেভেলটা একটু কমলে পরে আমরা তাৎক্ষণিকভাবে এটা করে ফেলি। তৃতীয় দফা বন্যায় জকিগঞ্জে 5 ইউনিয়ন ও পৌর এলাকার 85 গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছেন। বাঁধের ভাঙ্গা অংশ দিয়ে তীব্র গতিতে পানি প্রবেশ করার কারণে জকিগঞ্জ পৌর এলাকার এই 1 নম্বর ওয়ার্ডের খোলাছড়া গ্রাম সহ বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। এই অবস্থার মানুষ 4 দিন ধরে পানিবন্দী অবস্থায় রয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, জকিগঞ্জ, সিলেট। বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি 5 গুণ বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন বিভিন্ন রানিং এবং ফিটনেস কমিউনিটির সদস্যরা। সকালে বোটানিক্যাল গার্ডেনের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, এভাবে প্রবেশ ফি বাড়ানো অযৌক্তিক। বোটানিক্যাল গার্ডেনে প্রকৃতিপ্রেমীদের পাশাপাশি আনাগোনা থাকে বিভিন্ন শ্রেণী পেশার স্বাস্থ্য সচেতন মানুষের। কেউ আসেন ঘুরতে, আবার কেউ বা প্রকৃতির সান্নিধ্যে একটু জিরিয়ে নিতে। এতদিন বোটানিক্যাল গার্ডেনে 20 টাকা দিয়ে প্রবেশ করা যেত, তবে 4 জুলাই থেকে প্রবেশ ফি 1 লাফে 5 গুণ বাড়িয়ে 100 টাকা নির্ধারণ করে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়। আগে শরীরচর্চার জন্য উদ্যানে গেলে লাগতো না কোনো ফি, কিন্তু নতুন নিয়মে হাঁটতে আসলেও দিতে হবে প্রবেশ ফি। সেই সঙ্গে থাকা যাবে না 1 ঘন্টার বেশি সময়। ফজরের নামাজ পড়ে বয়স্ক লোকগুলো কিন্তু 6টার সময় ঢুকে 7টায় বের হতে পারবে না। পারবে? আমি হয়তো বিকেল বেলার দিকে আসবো অথবা 9টার দিকে আসবো, আমার যখন সময় হবে তখন সেটা আসবো। প্রজ্ঞাপনে জারি করার নতুন নিয়মে 12 বছরের বেশি বয়সীদের বোটানিক্যাল গার্ডেনে প্রবেশে ফি দিতে হবে 100 টাকা, আর 12 বছরের কম বয়সীদের গুনতে হবে 50 টাকা। এদিকে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এখানে সফরে আসা প্রতি 100 শিক্ষার্থীকে 1000 টাকা ফি দিতে হবে নতুন নিয়মে। একটা স্টুডেন্ট যদি বাৎসরিকভাবে এখানে কার্ড করে, সে কিভাবে সকাল 6টায় ঢুকে 7টায় বেরোবে? আমরা কোনো নির্দিষ্ট টাইম সময়সীমা চাই না, আমরা এখানে হাঁটবো। বর্ধিত ফি এবং সময়সীমার বিরুদ্ধে শুক্রবার সকালে বোটানিক্যাল গার্ডেনের সামনে মানববন্ধন করে মিরপুর সহ রাজধানীর বিভিন্ন রানিং এবং ফিটনেস কমিউনিটির সদস্যরা। মানববন্ধনে বক্তারা অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। এখানে অনেক প্রেগনেন্ট মহিলা আসেন, তারপরে মুরব্বীরা আসেন, ছোট ছোট বাচ্চারা আসেন যারা এসে ছোটাছুটি করে। সো এই পরিবেশটা দেখতে ভালো লাগে। 1 ঘন্টা এটা আসলেই সম্ভব না, কারণ পরিবার নিয়ে আসতে গেলে, বাচ্চাদেরকে সকালে নিয়ে আসতে গেলে এখানে অনেক সময়ের ব্যাপার থাকে। আমরা চাবো রবি সোমবারে সরকার এটা নিয়ে কাজ করবে এবং এটার একটা যৌক্তিক সমাধান খুঁজে বের করবে। বোটানিক্যাল গার্ডেনকে প্রকৃতিপ্রেমী সহ সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে রাখার দাবিও জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা।
ইউরোপ আমেরিকায় বাজার হারানোর পাশাপাশি নতুন বাজারেও জটিলতা সৃষ্টি হওয়ায় তৈরি পোশাক খাতে ক্রমশ ধস নামছে। 2023-24 অর্থ বছরের 11 মাসে রপ্তানি আয় হয়েছে 43.85 বিলিয়ন মার্কিন ডলার। অর্থবছর শেষ হলেও রহস্যজনক কারণে জুন মাসের হিসেব এখনও শেষ করতে পারেনি রপ্তানি উন্নয়ন ব্যুরো। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। বিজিএমই এর সবশেষ তথ্য অনুযায়ী 2023-24 অর্থ বছরে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের 2564টি গার্মেন্টস কারখানা থেকে উৎপাদিত পণ্য রপ্তানি করে আয় হয়েছে 26.46 বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থ বছরের তুলনায় 1.5 বিলিয়ন মার্কিন ডলার বেশি। বৈশ্বিক নানা জটিলতায় পুরো অর্থ বছর জুড়েই পণ্য রপ্তানি আয়ের ক্ষেত্রে উঠানামা করল। জুন মাসে বড় ধরনের ধস নামে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে প্রত্যেকটা দেশের ইকোনমি ডাউনের দিকে গেছে এবং আনপ্রেডিক্টেড সিচুয়েশনের দিকে গেছে। 2.86% প্রবৃদ্ধি হিসেবে সদ্য বিদেয়ী অর্থ বছরের 11 মাসে গার্মেন্টস খাত থেকে রপ্তানি আয় দেখানো হয়েছে 43.85 বিলিয়ন মার্কিন ডলার। অর্থ বছর শেষ হওয়ার পরও পুরো বছরের পরিসংখ্যান এখনও রপ্তানি উন্নয়ন ব্যুরো প্রকাশ করেনি। তৈরি পোশাক খাতে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন না হয় এই দেরি বলে অভিযোগ উঠেছে। কম্পিটিটর দেশের সাথে আমরা কিন্তু তাল মিলিয়ে অর্ডারগুলো নিতে পারছি না, ডিউ টু আমাদের খরচ এখানে অনেকাংশে বেড়ে গেছে। কিন্তু নতুন বাজার সৃষ্টি করতে গিয়ে গার্মেন্টস ব্যবসায়ীদের জড়াতে হচ্ছে নানা ধরনের শুল্ক জটিলতায়। বিশেষ করে নতুন দেশে নতুন পণ্য রপ্তানি করতে গিয়ে কাস্টমস এবং বন্ড জটিলতা বেশি বলে অভিযোগ গার্মেন্টস ব্যবসায়ীদের। সম্ভাবনাময় ডেস্টিনেশনগুলো ওসব জায়গায় আমার মনে হয় কূটনৈতিক চ্যানেলে কাজ করা দরকার। 2023-24 অর্থ বছরে রপ্তানি আয় 50 বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার আশা করেছিল গার্মেন্টস ব্যবসায়ীরা। ইউরোপ আমেরিকার মতো প্রচলিত বাজারে আবারও রপ্তানি বাড়াতে যেমন সরকারের কূটনীতিক মহলকে সচেষ্ট হতে হবে, ঠিক তেমনি নতুন বাজার সৃষ্টিতে সদিচ্ছা থাকতে হবে জাতীয় রাজস্ব বোর্ডের। এমনটি বলছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। দেখছেন রাতের সময়। আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন লেবার পার্টির নেতা কের স্টারমার। বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের পর 10 নম্বর ডাউনিং স্ট্রিটে ভাষণে নতুন প্রধানমন্ত্রী বলেন, এখন থেকেই শুরু পরিবর্তন। এদিকে টানা চতুর্থবারের মতো জয় পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। বাজিমাত করেছেন রোশনারা আলী, রূপা হক, আফসানা বেগমও। এদিকে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। 14 বছর পর ক্ষমতার পালাবদল যুক্তরাজ্যে। শুক্রবার কনজারভেটিভ পার্টিকে বিশাল ব্যবধানে হারিয়ে নিরঙ্কুশ জয় পায় লেবার পার্টি। এতে ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনাকের স্থলাভিষিক্ত হলেন 412টি আসনে জিতে ইতিহাস গড়া লেবার পার্টির নেতা কেয়ার স্টারমার। নির্বাচনে জয়লাভ করে বাকিংহাম প্যালেসে গিয়ে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেন লেবার নেতা কেয়ার স্টারমার। এই সময় তাকে প্রধানমন্ত্রী নিয়োগ দেন রাজা তৃতীয় চার্লস। একই সঙ্গে নতুন সরকার গঠনের আহ্বান জানানো হয় তাকে। রাজার প্রস্তাব গ্রহণ করেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী। পরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে 10 নং ডাউনিং স্ট্রিটে প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেন স্টারমার। Now our country has voted decisively for change, for national renewal and a return of politics to public service. I say to you directly, my government will serve you. Have no doubt that we will rebuild Britain with wealth created in every community. এদিকে লেবার পার্টি থেকে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের মধ্যে জয় পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক, রোশনারা আলী, রূপা হক ও আফসানা বেগম। মেয়ে টিউলিপ সিদ্দিকের টানা চতুর্থবারের মতো জয়ের সাফল্যে উচ্ছ্বসিত শেখ রেহানা। সবার কাছে দোয়া চাই যেন তার কাজ নিষ্ঠার সাথে করতে পারে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের দোয়ায় আমি এই 4th টাইম আবার ইলেক্টেড হলাম। আমাদের বাংলাদেশের মিডিয়া সবসময় আমাকে সাপোর্ট করে আর আমি খুব গ্রেটফুল যে এইবার ওনারা আমাকে সাপোর্ট করে। We are now in government. It's a long time
that we've been in opposition for 14 years and people have suffered. Firstly, I'm very grateful to the people of Poplar Limehouse for re-electing me. The last few years hasn't been easy, and I do recognise the strength of feeling, the feeling of anger and frustration towards the political establishment. চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে নতি স্বীকার করেন ঋষি সুনাক। ভোটের ফলাফলের পরে ব্রিটেনের সাধারণ নির্বাচনে দলের ভরাডুবির দায় নিয়ে দলীয় প্রধানের পদ ছাড়ার ঘোষণা দেন ঋষি সুনাক। যুক্তরাজ্যে আগামী 9 জুলাই নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ গ্রহণ ও স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। 17 জুলাই রাজা তৃতীয় চার্লসের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে লেবার সরকারের। নির্বাচনে জয়ের পর কিয়ার স্টারমার বলেন, পরিবর্তন এখন থেকে শুরু। তবে টানা 14 বছর কনজারভেটিভ সরকার ক্ষমতা থাকাকালীন সময়ে ব্রিটেনের ভঙ্গুর অর্থনীতি, জীবন যাত্রার ব্যয় বৃদ্ধি সহ নানা সমস্যায় জর্জরিত দেশটিকে কতটুকু পরিবর্তনের মুখোমুখি করতে পারবেন তিনি, সেটি এখন দেখার বিষয়। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এই সেতু আমাদের গর্বের সেতু, এটা টাকার অঙ্ক দিয়ে বিচার করার নয়। যারা কথায় কথায় খবরদারি করত, পদ্মা সেতু নির্মাণে বদলেছে তাদের মানসিকতা। মাওয়ায় সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বললেন, মোকাবিলা করতে হয়েছে দেশি বিদেশি ষড়যন্ত্র। প্রধানমন্ত্রীকে বিদেশ যেতে এখন ভারতের অনাপত্তিপত্র নিতে হচ্ছে দাবি বিএনপির। রেল ট্রানজিট ইস্যুতে অপপ্রচার করছে বিরোধীরা, বলছে আওয়ামী লীগ। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।